আপনারা কি জানেন স্বাধীন ভারতের যে শক্তিশালী সংবিধান আজ আমাদের গর্ব, তার প্রথম বীজ রোপণ হয়েছিল ঠিক কবে? আচ্ছা, ব্রিটিশরা কি সত্যি বিশ্বাস করত যে ভারতীয়রা নিজেদের শাসন করার যোগ্য নয়? 1927 সালে লর্ড বার্কেনহেড যখন ভারতীয় নেতাদের এক অপমানজনক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, তখন কি তিনি জানতেন যে সেই চ্যালেঞ্জই বদলে দেবে ভারতীয় রাজনীতির গতিপথ? আজকের ভিডিওতে আমরা ফিরে যাব 1928 সালে। আলোচনা করব নেহেরু রিপোর্ট নিয়ে, যা ছিল ভারতীয়দের পক্ষ থেকে নিজেদের জন্য একটি সংবিধান তৈরির প্রথম সার্থক এবং বলিষ্ঠ প্রচেষ্টা। কেন এই রিপোর্ট ব্যর্থ হয়েছিল, কেন হিন্দু মহাসভা এর বিরোধিতা করেছিল, আর ঐতিহাসিকরা বা এই রিপোর্টকে কিভাবে মূল্যায়ন করেন, চলুন ইতিহাসের গভীরে প্রবেশ করি। 1927 সাল ব্রিটিশ সরকার সাইমন কমিশন গঠন করে ভারতে সাংবিধানিক সংস্কারের জন্য। কিন্তু 7 সদস্যের এই কমিশনে ছিল না কোনো ভারতীয় মুখ। ক্ষোভে ফেটে পড়ে সারা দেশ। ঠিক এই সময় ব্রিটিশ ভারত সচিব লর্ড বার্কেনহেড ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে উপহাস করে বলেছিলেন, লেট দেম প্রডিউস এ কনস্টিটিউশন হুইচ ক্যারিজ এ ফেয়ার মেজার অফ জেনারেল এগ্রিমেন্ট অ্যামং দ্য গ্রেট পিপলস অফ ইন্ডিয়া। অর্থাৎ ভারতীয়রা এমন একটি সংবিধান তৈরি করে দেখাক যা ভারতের প্রধান প্রধান সম্প্রদায়গুলির মধ্যে একটি সাধারণ ঐক্যমত্য বজায় রাখতে সক্ষম হবে। তিনি আরও উদ্ধতভাবে বলেছিলেন, আই হ্যাভ টুয়াইস ইন দ্য 3 years ডিউরিং হুইচ আই হ্যাভ বিন সেক্রেটারি অফ স্টেট invited our critics in India to put forward their own suggestions for a constitution. That offer is still open. অর্থাৎ ভারত সচিব হিসেবে 3 বছরে আমি 2 বার ভারতের সমালোচকদের আমন্ত্রণ জানিয়েছি যাতে তারা একটি সংবিধানের জন্য নিজস্ব প্রস্তাব পেশ করেন এবং আমাদের জানান তারা ঠিক কী চান। সেই প্রস্তাব এখনও বহাল আছে। বার্কেনহেড নিশ্চিত ছিলেন যে ভারতীয়রা নিজেদের মধ্যে মারামারি করেই শেষ হয়ে যাবে, ঐক্যমত্যে পৌঁছানো তাদের পক্ষে অসম্ভব। কিন্তু ভারতীয় নেতারা এই চ্যালেঞ্জকে সুযোগ হিসাবে গ্রহণ করলেন। 1928 সালের 19শে মে বোম্বেতে অনুষ্ঠিত সর্বদলীয় সম্মেলনে মতিলাল নেহেরুর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটিতে ভারতের বিভিন্ন রাজনৈতিক ঘরানার প্রতিনিধিরা ছিলেন। 1. মতিলাল নেহেরু সভাপতি, তিনি অভিজ্ঞ আইনজীবী এবং কংগ্রেসের প্রভাবশালী নেতা। 2. জওয়াহরলাল নেহেরু, তখনকার কংগ্রেসের সাধারণ সম্পাদক। 3. তেজ বাহাদুর সাপ্রু, প্রখ্যাত উদারপন্থী মানে লিবারেল নেতা এবং আইনজ্ঞ। 4. MS আনে, MR জয়কার, এরা দুজনেই ছিলেন হিন্দু মহাসভার প্রতিনিধি। এছাড়া স্যার আলী ইমাম ও শোয়েব কুরেইশি, যারা ছিলেন মুসলিম প্রতিনিধি। মঙ্গল সিং, শিখ সম্প্রদায়ের প্রতিনিধি। GR প্রধান, দলিত বা পিছিয়ে পড়া শ্রেণীর প্রতিনিধি এবং NM যোশী, শ্রমিক শ্রেণীর প্রতিনিধি। এই 10 জন মানুষ 3 মাস কঠোর পরিশ্রম করে ভারতের প্রথম সাংবিধানিক খসড়া তৈরি করেন। 1928 সালের অগাস্টে পেশ করা এই রিপোর্টে বেশ কিছু বৈপ্লবিক প্রস্তাব ছিল। 1. ডোমিনিয়ন স্ট্যাটাস বা স্বায়ত্ত শাসন। রিপোর্টের প্রথম এবং প্রধান প্রস্তাব ছিল ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাস প্রদান করা। এর অর্থ হলো ভারত ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে থাকবে, যেমনটি ছিল কানাডা, অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকা। কিন্তু তার অভ্যন্তরীণ শাসনভার সম্পূর্ণভাবে ভারতীয়দের হাতে থাকবে। এই পয়েন্টটি নিয়ে অবশ্য কংগ্রেসের ভেতরেই বিভাজন তৈরি হয়েছিল। জওয়াহরলাল নেহেরু ও সুভাষচন্দ্র বসুর মতো তরুণ নেতারা চেয়েছিলেন পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতা, কিন্তু বড়দের সম্মানে এবং সর্বদলীয় ঐক্যের খাতিরে মতিলাল নেহেরুর ডোমিনিয়ন স্ট্যাটাসকেই প্রথম লক্ষ্য হিসেবে রাখেন। 2. মৌলিক অধিকার মানে ফান্ডামেন্টাল রাইটস। নেহেরু রিপোর্টের সবচেয়ে আধুনিক দিক ছিল নাগরিকদের জন্য 19টি মৌলিক অধিকারের দাবি। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল বাক ও মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা ও সংগঠনের অধিকার, ধর্মীয় স্বাধীনতা মানে প্রত্যেকের নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা থাকবে, নারী পুরুষের সমানাধিকার, রাজনীতি ও চাকুরির ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূর করা। এছাড়া প্রাথমিক শিক্ষা, রাষ্ট্রের পক্ষ থেকে বিনামূল্যে প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা হবে। আইনের শাসন মানে বিনা বিচারে কাউকে আটক রাখা যাবে না।
এর ঐতিহাসিক গুরুত্ব কি ছিল? এই 19টি অধিকারের অধিকাংশই পরবর্তীকালে 1950 সালের সংবিধানে মৌলিক অধিকার মানে পার্ট 3-তে যুক্ত করা হয়। এছাড়া সংসদীয় ও যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানে পার্লামেন্টারি অ্যান্ড ফেডারেল স্ট্রাকচার রিপোর্টে ভারতে একটি ব্রিটিশ ধাঁচের সংসদীয় গণতন্ত্রের প্রস্তাব করা হয়। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা মানে কেন্দ্রে 2টি কক্ষ থাকবে, একটি উচ্চ কক্ষ সেনেট এবং একটি নিম্ন কক্ষ বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। দায়বদ্ধ সরকার, মন্ত্রিসভা বা নির্বাহী বিভাগ সরাসরি আইনসভার কাছে দায়বদ্ধ থাকবে। এছাড়া যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, ভারত হবে একটি ফেডারেল বা ইউনিয়ন। তবে বর্তমান ভারতের সংবিধানের মতোই নেহেরু রিপোর্টে অবশিষ্ট ক্ষমতা মানে রেসিডুয়ারি পাওয়ার্স কেন্দ্রের হাতে রাখার সুপারিশ করা হয়েছিল, যা অবশ্য জিন্নার প্রস্তাবের সম্পূর্ণ বিপরীত ছিল। এছাড়া সাম্প্রদায়িক সমাধান ও নির্বাচন ব্যবস্থা মানে ইলেকটোরাল সিস্টেম, এটি ছিল নেহেরু রিপোর্টের সবচেয়ে সংবেদনশীল অংশ। 1909 সাল থেকে চলে আসা পৃথক নির্বাচন মণ্ডলী মানে সেপারেট ইলেক্টোরেটসের ব্যবস্থাকে বাতিল করে যুগ্ম নির্বাচন মণ্ডলী মানে জয়েন্ট ইলেক্টোরেটসের প্রবর্তনের প্রস্তাব দেওয়া হয়। আসন সংরক্ষণ, মুসলিমদের জন্য কেন্দ্রে এবং যেখানে তারা সংখ্যালঘু সেখানে জনসংখ্যার অনুপাতে আসন সংরক্ষণের কথা বলা হয়। পাঞ্জাব ও বাংলা এই 2 প্রদেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় সেখানে কোনো আসন সংরক্ষণের প্রস্তাব দেওয়া হয়নি, যাতে করে গণতান্ত্রিকভাবেই তারা ক্ষমতায় আসতে পারে। ধর্মনিরপেক্ষতা নিয়ে নেহেরু রিপোর্টে কি বলা হয়েছিল? রিপোর্টে স্পষ্টভাবে ঘোষণা করা হয় যে ভারতের কোনো রাষ্ট্রীয় ধর্ম থাকবে না। এটি ছিল একটি বৈপ্লবিক পদক্ষেপ। রাষ্ট্র কোনো বিশেষ ধর্মকে পৃষ্ঠপোষকতা করবে না এবং ধর্ম ও রাজনীতিকে আলাদা রাখা হবে। প্রদেশ পুনর্গঠন ও ভাষাগত ভিত্তি নিয়ে এই রিপোর্টে প্রশাসনিক সুবিধার চেয়ে জনগণের ভাষার ভিত্তিতে প্রদেশ পুনর্গঠনের উপর জোর দেওয়া হয়। সিন্ধু বিভাগ, মুসলিমদের দীর্ঘদিনের দাবি মেনে সিন্ধুকে বোম্বে থেকে আলাদা করার সুপারিশ করা হয়, তবে শর্ত ছিল সিন্ধু প্রদেশ যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়। উত্তরাঞ্চল মানে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশকে অন্যান্য প্রদেশের মতোই একই মর্যাদা দেওয়ার কথা বলা হয়। এরপর আসি জুডিশিয়ারি মানে বিচার বিভাগ নিয়ে এই রিপোর্টে কি বলা হয়? রিপোর্টে ভারতের জন্য একটি সুপ্রিম কোর্ট স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছিল, যা হবে বিচার ব্যবস্থার সর্বোচ্চ স্তর। কিন্তু নেহেরু রিপোর্টের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল ভারতের অভ্যন্তরীণ সাম্প্রদায়িক রাজনীতি। লর্ড বার্কেনহেড যা চেয়েছিলেন ঠিক তাই ঘটল। একদিকে জিন্নাহ তার সংশোধনীর দাবি তুললেন, অন্যদিকে হিন্দু মহাসভা কঠোর অবস্থান নিল। হিন্দু মহাসভার প্রধান অভিযোগগুলি ছিল: 1. সিন্ধু প্রদেশকে বিচ্ছিন্নকরণ। হিন্দু মহাসভার নেতারা যেমন M.R. জায়কার সিন্ধুকে বোম্বে থেকে আলাদা করার তীব্র বিরোধী ছিলেন। তারা মনে করতেন এটি মুসলিম আধিপত্য বাড়ানোর একটি চক্রান্ত। 2. মুসলিমদের জন্য আসন সংরক্ষণ। যদিও নেহেরু রিপোর্টে পৃথক নির্বাচন মণ্ডলী বাতিল করেছিল, কিন্তু মহাসভা চাইছিল না যে কেন্দ্রীয় আইনসভায় মুসলিমদের জন্য কোনো বাড়তি সুবিধা বা আসন সংরক্ষিত থাকুক। তারা মনে করত এতে হিন্দুরা সংখ্যালঘুতে পরিণত হবে। 3. পাঞ্জাব ও বাংলা নিয়ে সমস্যা। হিন্দু মহাসভায় 2 প্রদেশে হিন্দুদের স্বার্থ নিয়ে শঙ্কিত ছিল। ঐতিহাসিকদের দৃষ্টিতে এই বিরোধিতাটা ঠিক কিরকম ছিল? ঐতিহাসিক বিপান চন্দ্রের মতে নেহেরু রিপোর্ট একটি দারুণ ধর্মনিরপেক্ষ দলিল হওয়া সত্ত্বেও হিন্দু মহাসভা এবং মুসলিম লীগের কট্টরপন্থী নেতাদের অনমনীয় মনোভাবের কারণে এটি একটি রাজনৈতিক সংকটে পর্যবসিত হয়। ঐতিহাসিক সুমিত সরকার মনে করেন হিন্দু মহাসভার জেদ জিন্নাহকে কংগ্রেস থেকে পুরোপুরি দূরে সরিয়ে দেয়। জিন্নাহ শুরুতে নেহেরু রিপোর্টের সাথে আপোষ করতে চাইলেও মহাসভার বিরোধিতার কারণে তিনি তার বিখ্যাত 14 দফা পেশ করেন, যা পরে পাকিস্তান আন্দোলনের ভিত্তি তৈরি করে। ঐতিহাসিক শেখর বন্দ্যোপাধ্যায় বিশ্লেষণ করেছেন যে নেহেরু রিপোর্ট প্রমাণ করেছিল ভারতের অভিজাত রাজনৈতিক নেতারা ক্ষমতার বন্টন নিয়ে একে অপরের উপর আস্থা রাখতে পারছিলেন না। এই রিপোর্ট নিয়ে ঐতিহাসিকদের মতামত বেশ বৈচিত্র্যময়। ঐতিহাসিক বিপান চন্দ্র তিনি একে ভারতীয়দের রাজনৈতিক পরিপক্কতার প্রমাণ হিসেবে দেখেছেন। তার মতে এটি ছিল ব্রিটিশদের মুখে একটি কড়া চপেটাঘাত।
ঐতিহাসিক সুমিত সরকার মনে করেন সাম্প্রদায়িক স্বার্থের সংঘাতের কারণেই এই রিপোর্টটি একটি ব্যর্থ সমঝোতা ছিল, যা জিন্নাহকে কংগ্রেস থেকে আরো দূরে ঠেলে দিয়েছিল। ঐতিহাসিক পার্সিভাল স্পিয়ার এই রিপোর্টকে বর্তমান ভারতীয় সংবিধানের ব্লুপ্রিন্ট বলে অভিহিত করেছেন, কারণ 1950 সালের সংবিধানের কাঠামোতে নেহেরু রিপোর্টের ছাপ স্পষ্ট। ঐতিহাসিক আর.সি. মজুমদার অবশ্য এখানে কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে গুরুত্ব দিয়েছেন। মতিলাল নেহেরুর ডোমিনিয়ন স্ট্যাটাস বনাম জওহরলালের পূর্ণ স্বরাজ, এই সংঘাত কংগ্রেসের রাজনীতিতে নতুন প্রাণের সঞ্চার করেছিল। ব্রিটিশ সরকার যখন 1 বছরের মধ্যে নেহেরু রিপোর্ট গ্রহণ করল না, তখন 1929 সালের লাহোর অধিবেশনে কংগ্রেস ঘোষণা করল পূর্ণ স্বরাজের লক্ষ্য। নেহেরু রিপোর্ট কি তাহলে ব্যর্থ হয়েছিল? কূটনৈতিকভাবে হয়তো হ্যাঁ, কারণ এটি কার্যকর হয়নি, কিন্তু আদর্শগতভাবে এটি ছিল এক বিশাল জয়। এই রিপোর্ট প্রমাণ করেছিল যে ভারত বিভাজিত হলেও গণতান্ত্রিক মূল্যবোধের জায়গায় ভারতীয়রা এক। এটি ছিল আমাদের সংবিধান রচনার দীর্ঘ সফরের প্রথম মাইল ফলক। আপনার কি মনে হয় হিন্দু মহাসভা বা মুসলিম লীগের দাবিগুলো মেনে নিলে কি দেশভাগ এড়ানো যেত, নাকি নেহেরু রিপোর্টই ছিল ভারতের জন্য সেরা পথ? কমেন্টে আপনার মতামত জানতে আমরা আগ্রহী। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ইতিহাসের এমন আরো অজানা অধ্যায় জানতে সাবস্ক্রাইব করুন। নমস্কার।